সুপ্রিয় শিক্ষার্থী, নহটা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা যারা আমার সাথে লাইভে ক্লাস করছো বা অনলাইনে আমার এই ভিডিও ধারণটা দেখছো প্রতিনিয়ত, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ মমতাজুর রহমান রনি তোমাদের সাথে আজকে অনলাইনে আইসিটির দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে আইসিটির প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করি। প্রথম অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যোগাযোগ, কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, সংবাদপত্র, বিনোদন ব্যবস্থা ও সাংস্কৃতিক ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা অনেকটা তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা গত দিনে কিছুটা উদাহরণ দিয়েছি যে একসময় যোগাযোগটা মানুষের একটা স্বপ্নর মতো ছিল। কোনো তথ্য বা বার্তাকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো খুবই দুঃস্বপ্ন ছিল, যা বর্তমানে অনেক ত্বরান্বিত হয়েছে প্রযুক্তির আশীর্বাদে। যেমন মনে করো, আমরা ইলেকট্রনিক মেল বা ইমেল, সংক্ষেপে আমরা বলি ইমেল, এই ইমেলের মাধ্যমে আমরা এক দেশে বসে অন্য দেশে আমাদের নিজস্ব তথ্য শেয়ার করতে পারি, বার্তা পাঠিয়ে দিতে পারি, এই সুবিধাটা আসছে। এছাড়াও বর্তমানে আমরা যে আধুনিক কিছু অ্যাপ্লিকেশন আসছে, যেমন ভিওআইপি অ্যাপ্লিকেশন, অথবা আমরা যে মেসেঞ্জারগুলো ব্যবহার করছি যেমন ভাইবার, ভিং, অথবা স্কাইপি, অথবা ইমো, এই সমস্ত মাধ্যমে আমরা কি করছি, আমরা এক দেশে বসে অন্য দেশে একে অন্যের সাথে দেখে কথোপকথন করতে পারছি। যোগাযোগের এই এতটা বিস্তর আমাদেরকে কি করেছে, আমাদের সারা পৃথিবীটাকে আমাদের মনে হবে যে হাতের মুঠোয় চলে আসছে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি এই সমস্ত অ্যাপ্লিকেশনের সাহায্যে। কর্মসংস্থান সারা বিশ্বে উন্মোচন করে দিয়েছে আইসিটির আশীর্বাদের ফলে। কারণ আমরা এক দেশে বসে অন্য দেশের কাজ প্রতিনিয়ত করে থাকতে পারছি। আমরা এক দেশে বসে অন্য দেশের অনলাইন আবেদনের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা আমাদের যে কিছু আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে, যেগুলা মধ্যস্থকারী প্রতিষ্ঠান, তাদের দ্বারা আমরা কি করছি, আমরা কাজের জন্য আবেদন করছি এবং এই আবেদনের ভিত্তিতে তারা আমাদেরকে কাজ দিয়ে থাকেন এবং কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তার পারিশ্রমিকটা আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে হোক বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। এই কর্মসংস্থানের যে উন্মুক্ত হয়েছে সারা বিশ্বে, যার ফলে আমাদের দেশের যে হতদরিদ্র দেশ, এই দেশের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে আসছে প্রযুক্তির এই আশীর্বাদের ফলে। আমরা ঘরে বসে থেকেই বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি এবং তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের কর্মস্থল বা কর্মসংস্থান জোগাড় করে নিয়ে অনলাইনে আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারছি। এতে আমাদের পরিবার সচ্ছল হচ্ছে, আমরা সচ্ছল হচ্ছি এবং আমরা অন্যদেরকেও, অর্থাৎ অন্যান্য পরিবারদেরকেও আমরা সহযোগিতা করতে পারছি। এতে করে আমাদের ছোট শিল্পটা আস্তে আস্তে বড় শিল্পে রূপান্তরিত হচ্ছে, আমাদের দেশ উপকৃত হচ্ছে। তো কর্মসংস্থান, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতকে যদি খেয়াল করি, ভারত আমাদের বহু পূর্ব থেকে অনলাইনে তারা বিভিন্ন আউটসোর্সিং রিলেটেড জব করে থাকে। দিন রাত 24 ঘন্টা মিলেই তাদের যে কল সেন্টারগুলো আছে সেখানে প্রতিনিয়তই কাজ হয়, যে এটা বাংলাদেশে এখন বর্তমানে আমরাও শুরু করতে যাচ্ছি। বিভিন্ন আউটসোর্সিং প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে গেটে ফ্রিল্যান্স, রেন্টেকোডার, ওডেক্স, এগুলো উল্লেখযোগ্য। এরপরে আসো বাসস্থান। আমরা এগুলো বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ের হালকা ধারণা দিয়েছি, তারপরেও আবার দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। বাসস্থান, আমরা বাসা বাড়িতে এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, অনেকে এসি ব্যবহার করে, অনেকে ইলেকট্রিক্যাল সামগ্রী, যাদের অবস্থা ভালো দেখাচ্ছে, এয়ার কুলার, রোটেটর, অনেক কিছু আছে, কন্ট্রোল ইউনিট, অনেক কিছু ব্যবহার করতে পারছে বাসায়।
তো এই তথ্য প্রযুক্তির অবদানে আমরা কি করছি, লজিক্যাল কন্ট্রোল সিস্টেম পেয়ে থাকি, যে লজিক্যাল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা তাকে শিডিউল টাইম নির্ধারণের মাধ্যমে দেখা যাচ্ছে অটোমেটেড একটা উন্নত বাসাবাড়ি বা স্মার্ট হোম ব্যবস্থাপনা আমরা তৈরি করতে সক্ষম হচ্ছি। এতে করে আমরা দেখছি সন্ধ্যা লাগার সাথে সাথেই ঘরের পর্দা টেনে দিচ্ছে, অথবা এয়ার কুলারটা বাসা থেকে যখন বাসায় কেউ অফিস থেকে বাসায় প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে এসিটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অটোমেটেড অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ইত্যাদি বিষয়গুলো সাধারণত বাসস্থানে আছে, তোমরা এগুলো রিডিং পড়বা ভালোভাবে। আচ্ছা, এরপরে আসো শিক্ষা। এই যে আমরা এখন অনলাইনে তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের এই ক্লাস ধারণ করে সেটা ছেড়ে দেওয়া হচ্ছে। তোমরা তোমাদের সুবিধা মতো এই ক্লাসটা দেখতে পাচ্ছ। আবার অনেক জায়গাতে লাইভ ক্লাসেরও ব্যবস্থা করা হচ্ছে, যে এই ক্লাসটা লাইভে চলছে, তোমরা আমাদের সাথে আমাদের নির্দিষ্ট পেজে অংশগ্রহণ করে আমাদের সাইট পেজগুলোতে অংশগ্রহণ করে তোমরা সরাসরি আমাদের ক্লাস বাসা থেকেই ক্লাসের সুযোগ পেয়ে থাকছো। এতে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক ধরনের ডিস্টেন্স লার্নিং। বিষয়টা এরকম যে আমরা অনেক দূরে থেকেও তোমাদেরকে শিক্ষা দিতে সক্ষম হচ্ছি। এই ডিস্টেন্স লার্নিংয়ের ফলে দেখো আমাদের দেশে সাধারণত একসময় ডিস্টেন্স লার্নিং বলতে দেখা যাচ্ছে IELTS, SAT, GMAT এই পরীক্ষাগুলো সাধারণত এই ডিস্টেন্স লার্নিংয়ে আমরা দিয়ে থাকতাম। কিন্তু বর্তমানে দেখো এই করোনা পরিস্থিতিতে আমরা যেহেতু অনেক দিন একটা প্রাতিষ্ঠানিক কালচারের মধ্যে নাই, অনেকে বাইরে আছি, যার জন্য তোমাদের নতুনদেরকে আমাদের নতুনভাবে আলিঙ্গন করা বা আমাদের কাছে এসে আনন্দ করার মতো সেই সুযোগটাই হয়নি। যার জন্য আমরা তোমাদেরকে যেভাবে সহযোগিতা দেওয়া দরকার আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা তোমাদের কাছে বা পাশে থাকার সবসময় চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসাও কিন্তু আমরা এখন অনেকেই খেয়াল করে দেখো উন্নত বিশ্বের ডাক্তারদের সাথেও আমরা কিন্তু অনলাইনে এভাবে যোগাযোগ করে আমাদের সমস্যাগুলো তাদেরকে জানাচ্ছি। এভাবে আমরা কিন্তু চিকিৎসা করতে পারছি। এছাড়া আমাদের দেশে যে ব্যবস্থাপনা আসছে সেটা হলো টেলিমেডিসিন ব্যবস্থা। এই টেলিমেডিসিন ব্যবস্থার জন্য আমরা কি করছি, আমরা দেখা যাচ্ছে দূরবর্তী ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিতে পারছি। সংস্কৃতি, বিনোদন এগুলো তো তোমরা পেয়েই থাকো, অনেকেই ফেসবুকে তোমাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থার অ্যাকাউন্ট তোমাদের আছেই, এগুলো ভালোভাবেই জানো। ইউটিউব বা টুইটারের মাধ্যমে তোমরা সাধারণত বিনোদন ইউটিউবের মাধ্যমে করে থাকছো। ইত্যাদি বিষয়গুলো বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ের অংশীভূত। আজকে আমরা একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক প্রেক্ষিত বিষয়গুলি। তার মধ্যে অন্যতম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি সংক্ষেপে VR বলা হচ্ছে, VR বা ভার্চুয়াল রিয়ালিটি। এটা একটা অনুকরণগত বিদ্যা, অর্থাৎ কাল্পনিক বা ইন্দ্রিয়গ্রাহ্যর মাধ্যমে আমরা যে কোনো বিষয়কে কাল্পনিক দৃষ্টিতে অনুকরণ করি, এই অনুকরণ করে আমরা কোনো কিছু যদি সঠিক মাত্রায় শিক্ষা লাভ করতে পারি, এই ধরনের কোনো প্রযুক্তিগত ডিভাইসকে এখানে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এই ডিভাইসগুলো হতে পারে চশমা, হ্যান্ড গ্লাভস অথবা জি সুইট জ্যাকেট, বিভিন্ন ধরনের সেন্সার বিলিত হ্যান্ড গ্লাভস, হেলমেট আছে, এরকম ধরনের অনেক ডিভাইস আছে। এই ডিভাইসগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। তো প্রশিক্ষণের জন্য কীরকম এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, এই ডিভাইসগুলো যেমন তোমরা অনেকেই জানো 3D অর্থাৎ 3 ডাইমেনশন ইফেক্ট আমাদের সামনে অলিক এবং কাল্পনিক দৃষ্টিভঙ্গি তৈরি করে আমাদের সামনে বাস্তব চিত্র এনে দেয়, যেটা মনে হয় যে বাস্তবেই এরকম হচ্ছে, আসলে আমরা সেটাকে কাল্পনিক জগতে সেটা বিচরণ করে থাকি। যেমন মনে করো এখানে আমি একটা ছবি এঁকাচ্ছি, দেখো এখানে আমরা ছবি এঁকালাম, এই ছবিটা দেখাচ্ছে 3টা অক্ষ, 3টা অ্যাক্সেস অর্থাৎ XYZ। এটাকে আমরা বলি 3 ডাইমেনশনাল অ্যাক্সেস। এই 3 ডাইমেনশনাল অ্যাক্সেসকে যদি আমরা কোনো কাজে লাগাই, অর্থাৎ এটা দিয়ে যদি আমি কিছু একটা বানাতে চাই, যেমন মনে করো আমি একটা ঘনক তৈরি করতে চাচ্ছি, সাপোজ আমি একটা ঘনক তৈরি করতে চাচ্ছি। খেয়াল করে দেখো
এটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশনাল ইফেক্ট, যেটা আমাদের সামনে তার চারিপাশ কিন্তু পরিষ্কার বোঝা সম্ভব হচ্ছে। ঠিক একইভাবে আমরা এর পাশাপাশি যদি 2D ইফেক্ট তৈরি করি, সাপোজ এটা হলো 2D ইফেক্ট এক্স এবং ওয়াই। সাপোজ খেয়াল করো, এটাকে 2 ডাইমেনশনাল বলা হচ্ছে এক্স এবং ওয়াই। এই 2 ডাইমেনশনে যদি আমি ঘনক তৈরি করতে চাই, খেয়াল করো ঘনকটা আমরা কিন্তু স্পষ্ট 3Dর মতো এই ছবিটা অতটা স্পষ্ট পাচ্ছি না। ঠিক ভার্চুয়াল রিয়েলিটি যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো আমাদের কাছে ঠিক এরকম অলিক বা এই বস্তুগুলোকে আমাদের সামনে কাল্পনিকভাবে এমন একটা ডাইমেনশনাল ইফেক্ট তৈরি করে দেয়, যেটা আমরা মনে হয় বাস্তব চিত্রটাই সেখানে পাই। ঠিক এইভাবে আমরা দেখতে পাই। তো প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে আমাদের হেল্প করে, সাধারণত আমরা যারা উন্নত বিশ্বে খেয়াল করে দেখি, যারা গাড়ি ড্রাইভ করতে চায় বা প্রশিক্ষণ শিখতে চায় খুব ভালোভাবে, রাস্তাতে যদিও আমরা ম্যানুয়ালি শিখে থাকি বাংলাদেশে কার প্রশিক্ষণ, এটা অনেক রিস্কি। যেমন রাস্তাঘাটে চলার সময় দেখা যাচ্ছে যে গাড়ি নতুন ড্রাইভার, পাশে একজন আসছে অন্যমনস্কভাবে, একটা নতুন ড্রাইভার অ্যাক্সিডেন্ট ঘটালেও ঘটাতে পারে। এটা কিন্তু অনেক রিস্কি একটা বিষয়। এই জন্য উন্নত বিশ্বে বিভিন্ন এই ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস আছে। এই ডিভাইসগুলো যেমন মনে করো এটাই হচ্ছে তার কার, সাপোজ মনে করো এটাই হচ্ছে তার কার। এখানে স্টিয়ারিং দেওয়া আছে, এখানে তার সিট দেওয়া আছে, গাড়ির সিট দেওয়া আছে, এখানে এই জায়গাতে এক্সেলেটর বসানো আছে, ব্রেক বসানো আছে। যে ব্যক্তিটা এই কার প্রশিক্ষণ নেবেন, এটা একটা খেলনা, এটা ঘরের মধ্যে আছে, সে ঘরের মধ্যে বসে থেকে, এটা একটা খেলনা গেমিং ডিভাইস, এই ডিভাইসে বসে সে কি করবে, কার প্রশিক্ষণ শিখবে। অর্থাৎ সে একটা ব্যক্তি যখন মনে করো সাপোজ ব্যক্তিটা কার প্রশিক্ষণ করতে যাচ্ছে, তখন সে তার ম্যানুয়ালি যেভাবে কার চালানো হয়, প্রথমে চাবি দিয়ে স্টার্ট করলো, কি দিয়ে স্টার্ট করলো, স্টার্ট করার পরে এক্সেলেটারটা দিল, এক্সেলেটারে গিয়ার দিল, কত গিয়ার দিবে সে গিয়ারটা দিয়ে গাড়িটা আস্তে আস্তে গড়ানো শুরু করবে। কিন্তু এই গাড়িটা কিন্তু গড়বে না, সে তার কাল্পনিক জগতে চলে যাবে। কাল্পনিক জগতে সে তার সামনে তার রাস্তা দেখতে পাবে এবং অনেকগুলো গাড়ি দেখতে পাবে। এভাবে সে কার প্রশিক্ষণ শিখতে পারে। এখানে অ্যাক্সিডেন্ট করলে কোনো সমস্যা হবে না। শীতকালে সে একরকম, রাত্রিরে কুয়াশার ব্যাপার থাকে, এই কুয়াশার জন্য সে একরকম ড্রাইভ করা শিখতে পারবে। দেখা যাচ্ছে যে বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সেখানে রাস্তাঘাটে বৃষ্টিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, সেখানে সে কিভাবে চালাবে, তার ব্রেক করলে পিছলাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু রিস্কি বিষয়। এই বিষয়গুলো সে এরকম একটা গেমিং ডিভাইসের মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে কিন্তু এই প্রশিক্ষণ নিতে পারে। এতে করে তার কি লাগবে, এই ডিভাইসে যখন বসবে তখন একটা সেন্সর বিশিষ্ট একটা তাকে হেলমেট পরিধান করতে হবে, যেই হেলমেটের মাধ্যমে তার এই বিষয়টা, অর্থাৎ তার চোখের সামনে সেই হেলমেটের এই দৃশ্যটা দেখতে পাবে। অর্থাৎ আমরা যারা বাহির থেকে তাকে দেখব, আমাদের কাছে কিন্তু এগুলো কিছুই মনে হবে না, মনে হবে যে সে একটা খেলনা ডিভাইসের মধ্যে বসে কি যেন করছে, কিন্তু আসলে সে হচ্ছে একটা উন্নত মানের কার প্রশিক্ষণ নিচ্ছে। ঠিক একইভাবে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের আরও কিছু প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। যেমন মনে করো প্লেন বা বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এই বিমান প্রশিক্ষণ, সাপোজ মনে করো এটা প্লেন, খেলনা প্লেন, এটা একটা খেলনা প্লেন। হ্যাঁ, এই খেলনা প্লেনে এখানে একটা ঘরের মধ্যেই থাকবে, এটা একটা রাংটা লাগানো আছে যাতে প্লেনটা একটু দোল খায়, এই রাংটা লাগানো থাকবে। এবং যে পাইলট ট্রেনিং করবে সেই পাইলট ট্রেনিংটা এই সিঁড়ি দিয়ে এখানে ঢুকে যাবে এবং এখানে প্লেনের যা দরকার আছে ইকুইপমেন্ট, সে এখানে বসে থেকে সে কী করবে, যখন হেলমেটটা পরিধান করবে তখন তার সামনে রানিং ওয়েটা দেখতে পাবে। অর্থাৎ প্লেন চালানোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্লেনটাকে ড্রাইভ করা। পাইলটের সবচেয়ে ড্রাইভ করে এটাকে আস্তে আস্তে আকাশের দিকে উড্ডয়ন করা এবং নামানো। সে কিভাবে কত গতিতে প্লেনটা চালালে পারে উঠতে পারবে এবং কত অ্যাঙ্গেলে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি প্লেনটা না তুলে, তাহলে প্লেনের পিছনে যে বেস প্লেট আছে সেটা ভেঙে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে।
আবার নামার সময় তাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়গুলো থাকছে ভার্চুয়াল রিয়েলিটির প্রশিক্ষণ বিষয়। এছাড়াও আরও বিষয় আছে, যেমন চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে দেখো, আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত যারা সবচেয়ে ভালো মেধাবী শিক্ষিত, তাদের টার্গেটই হয় হচ্ছে গিয়ে ডাক্তার হবার অথবা ইঞ্জিনিয়ার হবার। তার মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা হয় তারা, আমরা ধরেই নিই, তারা বাড়িতে কোনো কিছুই করে না পড়াশোনা ছাড়া। তারা শিক্ষিত হয় পড়াশোনা ছাড়া, অন্য কোনো কাজ বাড়ির তারা করাই জানে না। সেই ক্ষেত্রে বাড়িতে মনে করো একটা মুরগি জবাই তো দূরেই থাক, বা কোনো পশু পাখি যে বিশেষ করে কোনো মাংস কোটা বা এরকম এগুলো কাজ থেকে তারা বিরত থাকে, যার জন্য তাদের পক্ষে হঠাৎ করে এই যে মানুষ নিয়ে গবেষণা করা, অর্থাৎ ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়া, মানুষকে নিয়ে গবেষণা করা, এটা খুবই ডিফিকাল্ট হয়ে আসে। যার জন্য তারা কিন্তু অনেক সময় মেডিকেল টার্মে যে যখন তাদের প্র্যাকটিক্যাল হয়, ফার্স্ট টার্মে কিন্তু তারা দেখা যাচ্ছে যে সার্জিক্যাল অবস্থায় ট্রেনিং নিতে যেয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে, অ্যাক্সিডেন্ট মানে এরকমটা হয়, সেন্সলেস হয়ে হঠাৎ করে পড়ে যায়। তো এই জন্য বাহিরের কান্ট্রি কি করে, একটা উন্নতভাবে তারা একটা ডিভাইস তৈরি করেছে, যে ডিভাইসটাকে ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস বলা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসে তারা কি করছে, এখানে মনে করো একটা টেবিল আছে, এটা মনে করো যে একটা সিট বেঞ্চ, এখানে ব্যক্তিটা বসে থাকবে, আর এখানে সে যখন হেলমেটটা পরবে, হেলমেটটা পরা মাত্র সে এই জায়গাতে একটা ব্যক্তির লাশের ছবি সে দেখতে পাবে, কাল্পনিক দৃষ্টিতে সে এখানে একটা লাশের ছবি দেখতে পাবে। এবং এটা একটা ফোমের মতো থাকবে, এই ফোমের মতো, আর এখানে তার জন্য একটা কি থাকবে, কাঁচি থাকবে, ব্লেড থাকবে, সার্জিক্যাল ব্লেড থাকবে, ইত্যাদি থাকবে। আর সে দৃশ্যটা দেখার জন্য এখানে একটা মনিটর থাকবে। এবার সে কি করবে, এই কাঁচি ব্লেড যেটা প্রয়োজন সেটা দিয়ে, সাপোজ মনে করো সে স্কিনের উপরে সার্জিক্যাল করে সে স্কিনের ব্যাখ্যা দিতে চাচ্ছে। গেমটা এরকম, যখন স্কিনটা সে কাটবে, আসলে এগুলো হচ্ছে একেবারে ডিভাইস, এগুলো সত্যিকার অর্থে কেচি না বা ব্লেড না, এগুলো টাচ করলে পারে, এখানে সেন্সর কাজ করবে, তার মস্তিষ্কে একটা অনুভব করবে যে সত্যিকার অর্থে সে যেন স্ক্রিনে টাচ করলো, এরকম বিষয় থাকবে। আর সে স্ক্রিনে দেখতে পাবে যে তার চামড়ার স্তরটা কতখানি আছে, ভিতরে কি চর্বি কতখানি আছে, এগুলো সে বিভিন্ন নামকরণ করতে থাকবে, এগুলো সে নামকরণ বিভিন্নভাবে করবে এবং এই স্ক্রিনের আউটপুটে তার সঠিক পয়েন্ট উঠে আসবে। এভাবে পাশাপাশি নেটওয়ার্ক বন্ড থাকবে, আরেকজন ডাক্তার এটা প্র্যাকটিস করছে, আরেকজন ডাক্তার, এতে করে কি হচ্ছে, তার একটা সাহস যোগাচ্ছে, তার একটা মনোবল হচ্ছে। আস্তে আস্তে তাকে এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে সত্যিকার অর্থে সার্জেন বা তার সামনে যদি একটা সত্যিকার অর্থে মর্গ থেকে লাশ এনে দিয়ে তারপরে প্র্যাকটিস করানো হয়, এতে করে সে একটা ভালো সার্জেন ডাক্তারে উপনীত হবে। তো এটাই ছিল ভার্চুয়াল রিয়েলিটি। তাছাড়া এখান থেকে যে প্রশ্নটা হয়, ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব তোমরা এটা পড়বা। তো আমার এই সংক্ষিপ্ত ক্লাসে তোমরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাইকে খোদা হাফেজ।